ঘটনা ঘটতে যাচ্ছে। এটা একটা ইতিহাস। জায়গা উঠেন পুরানা সিস্টেমটাকে ভাঙ্গা চুরা চুরমার কইরা দেন, যা আমরা শুনতে পাবো, দেখতে পাবো, আরো অনেক কিছুই দেখতে পাবো। নরেন্দ্র মোদী বেশি ফাল পাচ্ছিল না, এখন আবার আটো হয়ে আসতেছে ডক্টর ইউনূসের কাছে। ঘটনা শুনে খুশি হয়ে যাবেন। আজকে আমি 4টা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দিব। ঘটনা উল্টা দিকে ঘুরে গেছে ডক্টর ইউনূসের সাহসিকতার কারণে। শুরুতেই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জানাই সালাম। 53-54 বছর হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে। আমরা এই যে আগের সরকারগুলো ছিল, একটা সরকার এই ব্যাপারটা মাথায় নেয় নাই যে এর জন্য কোনো সরকার, বিগত কোনো সরকার এটা বন্ধ করে নাই, বন্ধ করলো ডক্টর ইউনূস। আমরা এতেই খুশি। এর জন্য আবারও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে স্যালিউট। ভারত হারে হারে টের পাচ্ছে যে স্বাধীন বাংলাদেশ কি জিনিস। আপনারা অনেকেই জিনিসটা খেয়াল করেননি যে সম্প্রতি দুটো ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটা আমি বলবো, এটা মোটামুটি, পরের ঘটনাটা কিন্তু আরো মারাত্মক। আমি একটু আপনাদেরকে বলি, আমি দুটোই কিন্তু পত্রিকা রেফারেন্স দেবো। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস তার পাওয়ার দেখানো শুরু করছে। তখন এর সাথে তো পারবে না মোদি ভালো করে যান। মোদি যত বড়ই দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, আওয়ামী লীগ বড়শি ফেলেছে মাছ ধরার জন্য, আর সেই বড়শিতে কুমির আটকিয়ে গিয়েছে। এমন কুমির আটকিয়েছে, এবার কি বড়শি ফেলে পালাবে নাকি কুমিরকে উঠাবে? গোটা বাংলাদেশকে চাঁদাবাজের নরকে পরিণত করেছে বিএনপি। সেই বিএনপির নেতা, উনি এনসিপির নেতা, চাঁদাবাজির খবরে ওনার হৃদয় বেদনায় নীল হয়ে গেছে, অথচ ওনার দলের নেতাদের চাঁদাবাজিতে ওনার হৃদয় বেদনায় নীল হয় নাই। আজও মানে এক চাঁদাবাজের বিরুদ্ধে আরেক চাঁদাবাজ প্রতিবাদ জানাচ্ছে। রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হচ্ছে। এই তোলপাড় এটা বাংলাদেশের জন্য, তরুণ প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশ প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর। আমাদের নতুন সংবিধান হবে, জুলাই সনদ হবে। এবার বুঝবেন কত ধানে কত চাল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হচ্ছে। এই তোলপাড় এটা বাংলাদেশের জন্য, তরুণ প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশ প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর। দর্শক, আমাদের নতুন সংবিধান হবে, জুলাই সনদ হবে। হবে না, হওয়ার মতোই হবে। দর্শক, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান হবে। তারুণ্য জেগে উঠেছে, হতে হবে। নাহিদ ইসলামরা আবার আঙ্গুল বাঁকা করেছেন। নাহিদ ইসলামদের আঙ্গুল বাঁকায় হাসিনা 14 গোষ্ঠী সহ পালিয়েছে। অতএব সেই নাহিদ ইসলামরা আবার আঙ্গুল বাঁকা করেছে। এবার বুঝবেন কত ধানে কত চাল। দর্শক, জুলাই সনদ নিয়ে নানান নাটকীয়তা আমরা লক্ষ্য করছিলাম। সেই ডিসেম্বর থেকে এই অলমোস্ট আগস্ট পর্যন্ত জুলাই সনদ বিএনপি ঠেকিয়ে রেখেছে, সরকারকে চাপ প্রয়োগ করে, ধনুফুনু করে। শেষ পর্যন্ত বিএনপি দেখলো না, জুলাই সনদ তো আটকে রাখা সম্ভব না, হোক নামকা অস্ত একটা ঝুলন্ত মূলা, কার্যকর বা চূড়ান্ত কিছু না। যেই যে জুলাই সনদ ডিক্লেয়ার করলাম, আস্তে আস্তে তোমরা সাইন করো, এটা 6 মাস, 1 বছর বা কয়েক বছরের মধ্যে এটা ফাইনালাইজড হবে। অথচ আমরা চেয়েছি জুলাই সনদ কার্যকর করা, যে জুলাই সনদের ভিত্তিতে দেশ চলবে। নাহিদ ইসলামরা চেয়েছে সেটা, কিন্তু সেটা বিএনপি হতে দিবে না, ঝুলন্ত মূলা ঝুলাচ্ছে। কিন্তু নাহিদ ইসলামদের কথা স্পষ্ট, জুলাই সনদ ওটা যদি কার্যকর না হয়, তারুণ্যের আশাকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে, ওই ঝুলন্ত মূলা টাইপের হয়, ওগুলোতে আমরা সাইন করবো না, মানি না। জুলাই সনদ হলেও হবে না, জুলাই সনদ ঠিকঠাক মতো না হলে মানি না, ঠিকঠাক মতো হবে না, আমরা রাজপথে ঘোষণা করব। তা নাহিদরা যেভাবে বিষয়টা ডিল করছে, যেভাবে আঙ্গুল বাঁকা করছে, জুলাই সনদে আমরা সিগনেচার করবো না, নাহিদরা বলছে, এই শর্ত না মিললে। এর অর্থ দাঁড়ায় বাংলাদেশে এটা নিয়ে উত্তেজনা তৈরি হবে, এটা রাজপথে করাবে, এবং নতুন সংবিধান হবে, গণপরিষদ নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে সংবিধান করতে। আচ্ছা, নির্বাচনে বিএনপির ভয় কি? তাদের নাকি এত ভোট, তারাই নাকি জিতবে। ঠিক আছে, তাহলে গণপরিষদ নির্বাচনে জিতে আপনারা আপনাদের মন মতো সংবিধান করেন, সমস্যাটা কোথায়? গণপরিষদ নির্বাচন তো আর এনসিপি করবে না, এই সরকার আপনাদের প্রস্তাবনা অনুযায়ী আপনাদের সিস্টেমে করবে। আপনারা রাজি হয়ে আসুন গণপরিষদ করতে, কেন করবেন না? গণপরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচন তো একসাথেও হতে পারে। তাহলে আপনার জাতীয় নির্বাচনে জিতলে এখানে কেন জিততে পারবেন না? এই ভয়টা কেন আপনাদের? স্থানীয় সরকার নির্বাচনে ভয় পান কেন? ছাত্র সংসদ নির্বাচনে ভয় পান কেন? এর অর্থ হচ্ছে বিএনপি কোনো নির্বাচনে জিতবে না। যা জাতীয় নির্বাচনে কারচুপি করার কিছু বন্দোবস্ত করেছে এবং প্রস্তুতি নিয়েছে, তারা ভেবেছে জাতীয় নির্বাচনে আমরা ভোট চুরি করে জিততে পারবো। এই বিএনপির উপর ন্যূনতম আস্থা বা বিশ্বাস রাখার সুযোগ নেই। বিএনপি 2টা গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। নিজস্ব কাউন্সিল যা হয়, 30-40 জন ভোটার, 50 জন ভোটার,
38 জন ভোটার, ভোট পড়ে 45টা। একটা ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা কোথাও 100 জন কাউন্সিলরের ভোট সুষ্ঠু করতে পারে না, ডেলিগেটদের ভোট সুষ্ঠু করতে পারে না, চুরি করে। এই হচ্ছে অবস্থা দর্শক। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে, নাহিদ ইসলাম। জুলাই সনদ হতে হবে, গণপরিষদ নির্বাচন হতে হবে, সব হতে হবে। নাহিদ ইসলামদেরকে অবজ্ঞা করে আপনি কি বিএনপিকে নিয়ে নির্বাচন করবেন? এই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কি এটা চলে? এবার স্বাধীন বাংলাদেশ কি জিনিস আপনারা অনেকেই জিনিসটা খেয়াল করেননি, যে সম্প্রতি দুটো ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটা আমি বলবো এটা মোটামুটি, পরের ঘটনাটা কিন্তু আরো মারাত্মক। আমি একটু আপনাদেরকে বলি, আমি দুটাই কিন্তু পত্রিকা রেফারেন্স দেবো আমি। তো প্রথমে শুরু করি। বিভিন্নভাবে আমরা প্রায় সময় জেনেছি যে বাংলাদেশে 5 লক্ষ ভারতীয় কাজ করে। এটা কখনোই ভারত স্বীকার করেনি। আমরা সবসময় দেখেছি যে ভারতের বিভিন্ন রাজনীতিবিদ তারা বলেছে যে বাংলাদেশ থেকে প্রচুর লোক ভারতে যায় এবং তারা একে বলে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবং এই বাংলাদেশি অনুপ্রবেশকারী ঠেকাতে ভারতে বিভিন্ন ধরনের আইন পাশ হয়েছে, নাগরিকত্ব আইন, এই আইন, সেই আইন। এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা বাংলাদেশ থেকে ভারত যাবে তারা যদি হিন্দু হয় তাহলে ওদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, আর যদি বাংলাদেশি মুসলিম হয় তাহলে দেওয়া হবে না। এবং তারা সবসময় দাবি করেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোকজন ভারতে অনুপ্রবেশ করে। কিন্তু আমরা কখনোই শুনি নাই যে বাংলাদেশ সরকার বলতেছে যে আসলে ভারত থেকেও কিন্তু প্রচুর লোক বাংলাদেশে আসে। এটা গত 15 বছরে আওয়ামী লীগ কিন্তু একবারও বলেনি, কিন্তু বিভিন্নভাবে জরিপ এটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে ভারতের প্রায় 5 লক্ষ লোক বাস করে। কিন্তু এটা ভারত কখনো স্বীকার করেনি বা বাংলাদেশ সরকার স্বীকার করেনি। আমরা আজীবন জেনেছি যে বাংলাদেশের বহু লক্ষ লোক ভারতে অবৈধভাবে যায় এবং ভারতে বাস করে, এটা আমরা শুনেছি। কিন্তু আমরা ধারণা করতাম যে হয়তোবা ভারতের বিভিন্ন লোক বাংলাদেশে আসে, হয়তো বা বড় বড় সেক্টরে কাজ করে, যেমন গার্মেন্টস সেক্টরে বা বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির হেড বা সিনিয়র পোস্টে তাদের যে স্কিল, সেই স্কিল হয়তো আমাদের নাই, আমাদের বাঙালিদের নাই, এই কারণে ভারতীয়দের কাজে রাখতে হয়। কিন্তু 5 লক্ষ ভারতীয় কি এইসব পোস্টে কাজ করে? এখন দেখতেছি যে আসলে বাংলাদেশে প্রচুর ভারতীয় লোকজন তারা শ্রমিকের কাজ করে। আমি একটু পড়ে শুনি আপনাদেরকে। ঢাকা পোস্ট পত্রিকায় লিখেছে যে বাংলাদেশে আটকা শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার। বাংলাদেশে যেসব শ্রমিকরা আটকা পড়েছে, ভারতীয় শ্রমিকরা, তাদেরকে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে ভারতীয় সরকার। এখানে বলতেছে যে ভারতের উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে এসে আটকা পড়া শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা নিচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার। শ্রমিকদের ফেরাতে ইতিমধ্যেই দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ শুরু করেছে বিভিন্ন রাজ্য সরকারও। মঙ্গলবার উড়িষ্যা রাজ্যের শ্রমমন্ত্রী গণেশ রাম সিংকুটিয়া বলেছেন যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন মাঝির সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিবেশী দেশে মানে বাংলাদেশে কত আটকা পড়েছেন তা সরকার এখনো নিশ্চিত নয়। নিশ্চিত হবে কি করে? কারণ এরা তো আসলে টুরিস্ট বিষয়ে আসে বা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে আসে। যে কারণে জেলা শ্রম কর্মকর্তাদের বাংলাদেশে পাড়ি জমানো শ্রমিকদের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। তবে অনেক শ্রমিক অনানুষ্ঠানিক প্রক্রিয়া বাংলাদেশে যান। এই অনানুষ্ঠানিক প্রক্রিয়া মানে হচ্ছে অবৈধভাবে বাংলাদেশে যান, বর্ডার পার হয়ে। মন্ত্রী বলেন যে খুব কম সংখ্যক শ্রমিকই সংশ্লিষ্ট শ্রম কর্মকর্তাকে অবহিত করার পর সরকারি রুট ব্যবহার করে বৈধভাবে বাংলাদেশে যান। এখানে মন্ত্রী স্বীকার করেছেন যে ভারতীয় খুব কম শ্রমিকই সংশ্লিষ্ট শ্রম কর্মকর্তাকে অবহিত করার পর সরকারি রুট ব্যবহার করে বৈধভাবে বাংলাদেশে যান, মানে বেশিরভাগই কোনো কিছু না জানে অবৈধভাবে ঢুকে পড়ে। এই হচ্ছে অবস্থা। এমনকি অনেক শ্রমিকের পরিবারের সদস্যরাও তাদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে কার কাছে যেতে হবে এটি জানেন না। এমনকি যেসব শ্রমিক বাংলাদেশে আছে তাদের পরিবারও জানে না যে আসলে কার কাছে গেলে তাদের খবর পাওয়া যাবে। এই কারণে তারা চাপের মুখে রয়েছেন। ওই মন্ত্রী আরো বলেন যে এই কারণে আমি শ্রমিকদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য শ্রম কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। বাংলাদেশে যাওয়া শ্রমিকরা কারা, তারা কোথায় আটকে আছেন, এখন তাদের অবস্থা কি এবং তারা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতেছেন কিনা, এসব বিষয়ে খোঁজ নিতে বলেছি। তিনি আরো বলেছেন যে বাংলাদেশে আসা বেশিরভাগ ভারতীয় শ্রমিক টেক্সটাইল কারখানায় নিয়োজিত, মানে ওই যে গার্মেন্টস শ্রমিক, এবং অন্যান্যরা স্যানিটেশন, রং মিস্ত্রি এবং রাজমিস্ত্রি হিসেবে কাজ করেন। সমস্যা হচ্ছে কি, বাংলাদেশের যে বর্ডারে চারিদিকে ভারতীয়রা বাস করে, কলকাতা, তারপরে আসাম, মেঘালয়, ত্রিপুরা, এদের চেহারা আর বাঙালিদের চেহারা কিন্তু একই রকম। আবার এরা যদি নিজেদেরকে হিন্দুও বলে তাও সমস্যা নেই, কারণ বাংলাদেশে তো অনেক হিন্দু আছে। তো এই কারণে আসলে এরা খুব সহজেই সাধারণ মানুষের মাঝে গা ঢাকা দিয়ে গোপনে কাজ করে এবং প্রায় সবারই আত্মীয় স্বজন আছে, হিন্দু আত্মীয় স্বজন আছে দেশে, এদের সঙ্গে দুঃসাহস করে তারা এইভাবে কাজকর্ম করে। এবং এটা কিন্তু বাংলাদেশ সরকারও জানে, ভারত সরকারও জানে, কিন্তু যেন তারা চুপচাপ থাকে। তো এই হচ্ছে কি অবস্থা। ভারতের প্রায় 5 লক্ষ লোক গোপনে বাংলাদেশে কাজ করে। 5 লক্ষ লোকের মধ্যে হয়তো 2-3 হাজার বৈধ কাগজপত্র নিয়ে আসছে, আর বাকি সব বর্ডার পারে আইসা রিক্সা চালক, মুচি, নাপিত, ধোপা, রাজমিস্ত্রি, এই সমস্ত বিভিন্ন কাজ করে। এবং উপরের লেভেলও আছে কিছু, তারা বেশিরভাগই বৈধ পথে আসে, কিন্তু অবৈধ পথে বেশিরভাগই এভাবে কাজ করে। অথচ ভারত বলে বাংলাদেশিরা নাকি ভারতে গিয়ে এইভাবে অবৈধভাবে কাজ করে। আমি অস্বীকার করতেছি না, হয়তো একজন আছে, কিন্তু বেশিরভাগ বাংলাদেশি কিন্তু ভারতে যায় চিকিৎসার জন্য বা পর্যটনের জন্য, কাজ করতে কিন্তু তেমনটা চায় না। তারাই যায় যারা বাংলাদেশে অপরাধ করেছে, বাংলাদেশে ফেরারি, তারা হয়তো ভারতে গিয়ে পালিয়ে থাকে। হাজার হাজার মানুষকে খুন করে, তাকে খুনি বলা যাবে না। কোন রাজনীতিবিদের টপ্পা লাগিয়ে কোন লোক যদি 100 কোটি টাকা সম্পত্তি 2 টাকা বিক্রি করে, তাকে ডাকাত বলা যাবে না। এই নোংরা রাজনীতির ভিতরে কোনো মানুষই জয়েন করতে চায় না বিধায় এখানে কারা জয়েন করেছে? কতগুলো টোকাই, কতগুলো চাঁদাবাজ, কতগুলো খুনি, কতগুলো অযোগ্য লোকজন,
যারা করবে দারোয়ানের চাকরি তারা হয় প্রধানমন্ত্রী, তারা হয় দেশের প্রেসিডেন্ট। যারা করবে স্কুলের দপ্তরিগিরি তারা হয় ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। যারা করবে পিয়নের চাকরি তারা হয় ঢাকা মহানগরীর মেয়র। যারা করবে প্রস্টিটিউশনের মাসিক চাকরি তারা হয় ঢাকা ব্যাংকের চেয়ারম্যান। অযোগ্য নেতৃত্ব যখন একটা দেশকে নেতৃত্ব দেয়, অসৎ নেতৃত্ব, নীতিহীন নেতৃত্ব যখন একটা দেশের নেতৃত্বে আসে এবং দেশের সর্বোচ্চ পজিশনে বসে দেশকে ভাগাড়ে পৌঁছে দেয়, ঠিক সেই মুহূর্তে টোকাই শ্রেণীর জন্ম হয় রাজনীতিতে। টোকাই শ্রেণীর জন্ম হয় একটা ব্যাংকের চেয়ারম্যান হতে, টোকাই শ্রেণীর জন্ম হয় ঢাকা মহানগরীর মেয়র হতে। এই টোকাই শ্রেণী আজকে 17 বছর বাংলাদেশ রুল করেছে, একটা দলের হয়ে রুল করেছে, বিহাইন্ড দ্য সিন রুল করেছে। আমরা সবাই জন্য নির্বিকার, আমরা তো সবাই নির্বিকার, এদেরকে নিয়ে আমরা কেউ কথা বলবো না। এদের দাঁত এত বড় তারা যে কাউকে কামড় দিয়ে বসে, এবং আমাদের একটা ভদ্রতার মুখোশ আছে। ও একটু ভদ্রভাবে কথা বলেন, আপনার কথার ভিতরে ব্যবহারে বংশের পরিচয়, সো কাউকে কিছু বলা যাবে না। হাসিনা যদি হাজার হাজার মানুষকে খুন করে তাকে খুনি বলা যাবে না। কোন রাজনীতিবিদের তকমা লাগিয়ে কোন লোক যদি 100 কোটি টাকার সম্পত্তি 2 টাকায় বিক্রি করে তাকে ডাকাত বলা যাবে না। আপনারা বাংলাদেশ রেলওয়ে যত টেন্ডারবাজি হয় সেখানে মির্জা আব্বাসের নিজের ভাগ্নে নাম কালু, সেও গানকার গডফাদার। মির্জা আব্বাসের তত্ত্বাবধানে তার আপন ভাগ্নে ওখানে টেন্ডারবাজি করে, এবং বিআইডব্লিউটিএ, এডুকেশন এবং রোডস এসব জায়গার চাঁদাবাজি টেন্ডারবাজি হয়। মির্জা আব্বাসের এপিএস, মির্জা আব্বাসের এপিএস বা পিএস, ওর আবার এপিএস এবং পিএস আছে, তার নাম সোহেল। তার এপিএস সোহেলের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়। আপনাদের একটা কথা মনে আছে, হাসিনা শেখ বলেছিল তার কোন পিয়ন 400 কোটি টাকা মালিক না ড্রাইভার, খেয়াল আছে দর্শকবৃন্দ? আপনারা কি জানেন মির্জা আব্বাসের যে পিএস না এপিএস সোহেল কয়শো কোটি টাকার মালিক? আপনারা কি জানেন দর্শকবৃন্দ? আপনারা কি জানেন যে তার ভাগ্নে কালু কত হাজার কোটি টাকার মালিক? আপনারা কি জানেন? আপনারা কি জানেন তাদের দৈনন্দিন জীবনযাত্রায় প্রতিদিনের তাদের খরচ কত? তো মির্জা আব্বাসের ভাগ্নে কালু যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়, মির্জা আব্বাসের এপিএস সোহেল যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়, তাহলে মির্জা আব্বাসের দিকে আপনারা একটু তাকান। তো আমি যখন এগুলো নিয়ে কথা বলতে গেলাম, আমি যখন মির্জা আব্বাসের বিভিন্ন ইস্যু নিয়ে আমি কথা বললাম, তখন বিএনপির আরেক মির্জা যে ক্রাইম সিন্ডিকেট, কথায় কথায় ইন্ডিয়ান হাই কমিশনে যায় বিএনপির মহাসচিব, সে এটাকে ডিফেন্ড করার জন্য এগিয়ে এলো। অর্থাৎ এক চোরকে আরেক চোর ডিফেন্ড করতে এলো, এক বেঈমান আরেক বেঈমানকে ডিফেন্ড করতে এলো। মির্জা ফখরুল সৃজনশীলতার রাজনীতি করে, তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে ডিসি কে পোস্টিং করায়, আওয়ামী লীগের নেতা কর্মীদের বর্ডার পার করায়, 10 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজনদের দুর্নীতির টাকা তার বাড়িতে হেফাজত করে। তো মির্জা আব্বাস উনি ডিফেন্ড করতে আসলেন, মির্জা আব্বাসকে উনি যথাযোগ্যভাবে ডিফেন্ড করলেন, কিন্তু একটা কাজ করেন নাই। আমি কেন মির্জা আব্বাসকে গালি দিয়েছি, কি প্রসঙ্গে দিয়েছি, এই সাবজেক্টটা কোনো মাথা কামান নাই। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।